বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা সেই গত 15-16 বছর ধরে রাস্তাঘাটে কত দুর্ভোগ দশার মধ্যে পড়েছেন, কিন্তু ইদানিং তাদের আচার আচরণ, চাল চলন, কথাবার্তা আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তাদের আব্বা হুজুরের চাইতেও স্ট্রং, মানে শক্তিশালী হয়ে পড়েছে। এবং এখানে একটা খবর আপনারা অনেকে দেখেছেন, এলডিপির বর্ষিয়ান সভাপতি, বাংলাদেশের রাজনীতিতে আমার কাছে মনে হচ্ছে যে কয়জন শীর্ষ ব্যক্তিত্ব রয়েছেন, বয়স্ক লোক রয়েছেন, ডক্টর কামালের পরে সম্ভবত কর্নেল ওলি সবচেয়ে সিনিয়র ব্যক্তি। তো এই ভদ্রলোক সুস্থ আছেন, সবল আছেন, তিনি সেই যুগপৎ আন্দোলন করে যাচ্ছিলেন বিএনপির সঙ্গে দীর্ঘদিন ধরে। কর্নেল ওলির সাথে বিএনপির সম্পর্ক সেই উনি এলডিপি প্রতিষ্ঠা করার পর থেকেই খারাপ গেছে, কিন্তু বিএনপি যখন খুব দুঃসময়, তখন আবার কর্নেল ওলি যখন সামনে এগিয়ে গেছেন তখন বিএনপি তাকে বন্ধু হিসেবে নিয়েছে। বিপদের সময় সবার আগে কর্নেল ওলি কিন্তু এগিয়ে গেছেন। তো সেক্ষেত্রে বিএনপির বিপদের সময় কিন্তু আরও একজন যিনি ছিলেন বি চৌধুরী, তিনি কিন্তু যাননি, বরং বেগম জিয়া যখন সুস্থ ছিলেন তখন তিনি একদিন কোনো রকম নোটিশ না দিয়ে তিনি ডক্টর বি চৌধুরীর বাসায় চলে গিয়েছিলেন। তো বি চৌধুরীর বাসায় চলে গেছেন, বি চৌধুরী নিজেও জানেন না। এর কারণ হলো ওই সময়টাতে রাজনীতির ঐক্যটা বেগম জিয়ার জন্য এত বেশি দরকার ছিল, তিনি যে কোনো মূল্যে বিএনপির যারা বিভিন্ন সময়তে খুব অ্যাক্টিভ ভূমিকা পালন করেছেন তাদের সঙ্গে একটা সমঝোতা তিনি করতে চেয়েছিলেন, কিন্তু সেটা বি চৌধুরীর সঙ্গে তার সেটা করা হয়নি। পরবর্তীতে এই ঘটনা একদিন বা 2 দিন পরে ডক্টর বি চৌধুরীর সঙ্গে আমার দেখা হলো একটা অনুষ্ঠানে, অনেকক্ষণ কথাবার্তা, উনি আমাকে অতি স্নেহ করতেন। তো তিনি বলে যে রনি, হাঁটা ধরে বলে যে আমাকে একটু বলো তো, আমার তো বয়স হয়ে গেছে, কথা নাই বার্তা নেই, সেই বেগম জিয়া কেন আমার বাসায় গেলেন? আমার স্ত্রী তো আমাকে রীতিমতো সন্দেহ করছেন যে আমি আবার বিএনপিতে যোগদান করছি কিনা, আদারওয়াইজ আমাকে বা আমার পরিবারকে বিএনপি যে অপমান করেছে, যে কষ্ট দিয়েছে, তো সেই কষ্টের পরে হঠাৎ করে কোনো কথা নাই বার্তা নাই তিনি কাউকে না জানিয়ে আমার বাসায় কেন গেলেন? আমি বললাম যে স্যার, তিনি কি আপনার সঙ্গে কোনো কথাবার্তা বলেনি? আমি তো আসলে স্যার না, যেহেতু মাহির সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক, আমি চাচা ডাকতাম, যে চাচা আপনাকে কি আসলে কোনো টেলিফোন করেনি বা কোনো কিছু বলেনি? তিনি বললেন বিশ্বাস করো বাবা, আমি আসলে সত্য কথা বলছি, কিচ্ছু আমি জানি না। তো এরকম পরবর্তীতে বি চৌধুরী কিন্তু আসেননি। এবং আপনাদের মনে আছে 2018 সনে সেই বি চৌধুরীকে নিয়ে, ডক্টর কামালকে নিয়ে যে একটা বিরাট ঐক্য হওয়ার কথা ছিল, সেই ঐক্যটা শেষমেশ এসে ডক্টর কামাল বা বি চৌধুরী সেটা হয়নি। কেন হয়নি এটা নিয়ে অনেক অনেক কাহিনী আছে। তো ওই সময়টিতে যখন সব মানুষের কাছে বেগম জিয়া গিয়েছেন, অনেকে ডেকেছেন, অনেকে সাড়া দিয়েছেন, অনেকে দেননি, ঠিক সেই সময়টিতে স্বতঃস্ফূর্তভাবে স্বপ্রণোদিত হয়ে কর্নেল ওলি কিন্তু সেখানে গিয়েছিলেন এবং বিএনপি ওই সময়টাতে খুব কৃতজ্ঞ চিত্তে তাকে নিয়েছিল। এবং 2018 সনে যে নির্বাচন, সেই নির্বাচনের সময় কর্নেল ওলিকে তারা জোট সঙ্গী হিসেবে গ্রহণ করেছিল, কিন্তু নির্বাচনের পরে আবার সেই জোট বিএনপি ভেঙে দেয়। কিন্তু পরবর্তীতে আবার যখন পরিস্থিতি সঙ্গীন হয়ে পড়ে তখন আবার এলডিপির সঙ্গে, অর্থাৎ বি চৌধুরী না, ওই বি চৌধুরী তো আসেনি, মাহি বি চৌধুরীও আসেনি, এলডিপির সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক হয়। কিন্তু এখানে সেই যে শেখ হাসিনার মতো চাণক্য নীতি বিএনপি গ্রহণ করে, সেটা হলো কর্নেল ওলির সঙ্গে তাদের একটা সম্পর্ক, তারা এক পক্ষ যোগাযোগ রাখার চেষ্টা করেছে, আর অন্য পক্ষ এই এলডিপি ভাঙার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করেছে। তার প্রেক্ষিতে এলডিপির যিনি নেতা ছিলেন, অন্যতম শীর্ষ নেতা সাদেত হোসেন সেলিম, তাকে ভাগিয়ে আর একটা ভিন্ন রাজনৈতিক দল এলডিপি, সেই নতুন এলডিপি করার জন্য বিএনপির পক্ষ থেকে মদত দেওয়া হয়। এবং তারেক রহমান সাহেবের সঙ্গে জনাব সাদেত হোসেন সেলিমের যে একটা সম্পর্ক, এটি কর্নেল ওলিকে ভীষণ রকম বিক্ষুব্ধ করে। কিন্তু তারপরেও দাঁতে দাঁত চেপে তিনি প্রাণবন্ত চেষ্টা করেছেন রাজনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিএনপির সাথে সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই যে 2025 সনের এই নির্বাচনের পূর্ব মুহূর্তে দেখা গেল যে এলডিপি আর এক দফা অপমানের মধ্যে পড়ল। প্রথম অপমান, এলডিপির সাধারণ সম্পাদক জনাব
রেদওয়ান আহমেদ, সাবেক এমপি, সাবেক মন্ত্রী। তো তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বিএনপির সঙ্গে সমঝোতা করার জন্য। তিনি উল্টো এমন সমঝোতা করেছেন, এলডিপি ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন, শাহজাহানুমরের মতো, যেভাবে শাহজাহানুমর আওয়ামী লীগে যোগদান করেছিল। এটা বিএনপির দরকার ছিল না। দ্বিতীয়ত, নির্বাচনী সমঝোতার বিষয়ে কথা বলার জন্য জনাব কর্নেল ওলি তিনি মির্জা ফখরুল ইসলাম সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনি অভিযোগ করেছেন কর্নেল ওলি যে আমি 2 ঘন্টা বসেছিলাম, অপেক্ষা করেছি, আমার সঙ্গে দেখা করেনি। তো বাংলাদেশে আসলে কর্নেল ওলি বা মির্জা ফখরুল সাহেব দুজনেই ভদ্রলোক মানুষ, সম্মানিত মানুষ, এবং এই দুজনের ব্যক্তিগত সম্পর্ক অনেক ভালো পর্যায়ে। সেখানে যে কোনো অবস্থায় ধরুন কর্নেল ওলি একেবারে কিছু নাই, এবার ধরুন মির্জা ফখরুল সাহেব কিছু নাই, কিন্তু তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক, সেখানে কর্নেল ওলির অবস্থান অনেক অনেক ঊর্ধ্ব স্তরে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি একজন বীরুত্তম, স্বাধীনতা ইতিহাসে কিংবদন্তি, তিনি সাবেক মন্ত্রী, জিয়াউর রহমান সাহেবের প্রথম এডিসি, আর কত কি অসংখ্য পরিচয়। বেগম জিয়ার সঙ্গে, আর যদি বেগম জিয়া সুস্থ থাকেন তাহলে দেখতেন তার সঙ্গে অত্যন্ত সম্পর্ক ছিল কর্নেল ওলির সাথে। বেগম জিয়ার একটা ভালো সম্পর্ক ছিল। তো সেই কর্নেল ওলি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দরবারে গিয়ে 2 ঘন্টা বসে আছেন, অপমানিত হয়ে ফিরে এসেছেন, দেখা করতে পারেননি, এটা কল্পনাই করা যায় না। এখানে নিঃসন্দেহে জনাব তারেক রহমান সাহেবের যদি হুকুম না থাকতো, মির্জা ফখরুল সাহেব এই কাজ কোনোদিন করতেন না, মরে গেলে তিনি এই কাজ করতেন না। তো বুঝেন যে রাজনীতির কালচারটা কোন পর্যায়ে চলে গেছে, এবং এটা মানে কতটা নেগেটিভ হতে পারে আগামী রাজনীতিতে, তার একটা ছোট উদাহরণ দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করবো। আপনারা জানেন যে 2006 সালের যে নির্বাচনটি, সেই নির্বাচনটি কিন্তু বিএনপি করে ফেলতে পারত। আওয়ামী লীগ যেটা করেছে 2018-তে, 14-তে বা 24-এ, ঠিক এইভাবে কিন্তু বিএনপিও 2006 সালের নির্বাচনটি করতে পারতো যদি জাতীয় পার্টি থাকতো। তো সেই জাতীয় পার্টির সঙ্গে নেগোসিয়েশনের জন্য জনাব তারেক রহমান সাহেব কিন্তু দেন দরবার করছিলেন, এবং শেষমেশ এরশাদ সাহেবের বাসায় তিনি গিয়েছিলেন। তো সেখানে ব্যক্তিগতভাবে এরশাদ সাহেবের সঙ্গে তার কি কথাবার্তা হয়েছে আমি এখন ভিডিওতে সেই কথাগুলো বলবো না, এবং কি আচরণ করেছে সে কথা বলবো না। তবে এরশাদ সাহেব বিষয়টা এতটা অপমান বোধ করেছিলেন, এতটা কষ্ট পেয়েছিলেন যে তিনি আমার হাত ধরে সেই স্মৃতি মনে করে তিনি কেঁদেছিলেন। শুধু আমার সঙ্গে নয়, এরশাদ সাহেব এরকম অনেক আপনজন, অন্তত 100 জন লোকের নাম আমি বলতে পারবো, যাদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি ওই স্মৃতি, তারেক রহমান সাহেবের সঙ্গে তার বৈঠক, সেখানে অবমাননাকর পরিস্থিতি এবং বক্তব্য, সেগুলো স্মরণ করেছেন এবং বলছেন যে আমি যদি মরে যাই, আমার লাশ জ্বালিয়ে পুড়ে যদি কেউ ছারখার করে দেয়, তবুও আমি বিএনপির সঙ্গে যাব না। তখন তিনি পালিয়ে গেছিলেন এবং আওয়ামী লীগের সঙ্গে যোগ দিয়েছিলেন। রাজনীতির সমস্ত কোর্স অফ অ্যাকশন পরিবর্তন হয়ে গিয়েছিল। কাজেই রাজনীতির একটা ভদ্রতা একটা বিরাট ব্যাপার। এই সময়টিতে বিএনপি মিত্র সংগ্রহ করতে গিয়ে, আবার কাউকে সম্মানিত করতে গিয়ে যাকে যাকে অসম্মানিত করেছেন, কারো ইন্টেলেকচুয়াল লেভেলে, কারো হৃদয়ে, কারো মস্তিষ্কে, কারো অর্থ, কারো বৃত্তে, এই শক্তিগুলো যদি এক হয়ে যায়, তাহলে একবার সিলেটের যে ছক্কা ছয়ফুরের ঘটনা ঘটেছিল, আমাদের রাজনীতিতে আবার একটি ছক্কা ছয়ফুর ঘটার আলামত স্পষ্ট হয়ে উঠবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।